বালিওয়ালারা আসবে এনে। আচ্ছা। মাইক্রোফোন অফ করেন, ক্যামেরা অফ করেন। ভাই স্ক্রিন দেখা যায়? না হুজুর, স্ক্রিন দেখা যায় না। এখন দেখা যায়। স্ক্রিন চলে গেলে বলবেন, ঠিক আছে? ঠিক আছে। আমরা গতকালকে পড়ছিলাম মাদ্দা আরজি থেকে, না? জি হুজুর। আপনি পড়ছিলেন, বাসায় পড়ছিলেন? হুজুর এগুলো দেখছিলাম। আচ্ছা, মাদ্দা আরজি হলো মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে, মানে থামলে মদের, তিনটা নিয়ে পড়তে হবে। হ্যাঁ, তিন আলিফ টানতে হবে। মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে বা থামলে তিন আলিফ টানিয়া পড়া আবশ্যক। এরপরে আরেকটা পড়ছি, মাদ্দে মুনফাসিল। মাদের হরফের উপরে চিকন একটা চিহ্ন থাকবে, এই চিহ্নকে বলা হবে মধ্যে মুনফাসিল। এই চিহ্ন থাকলেই তিন আলিফ টানতে হবে। পুরো কোরআন শরীফের ভিতরে মধ্যে আরজ এবং মধ্যে মুনফাসিল, এই দুইটা মদই তিন আলিফ টেনে পড়তে হবে। এরপরে আরেকটা চিহ্ন, সেটা হলো মদের হরফের উপরে মোটা চিহ্ন। চিহ্ন দুইটা মনে রাখলেই এই দুইটা মদ সহজ। কোরআন শরীফে এই একটা চিহ্নওয়ালা মদই চার আলিফ টানতে হয়। যে কোনো জায়গায় যদি এরকম চিহ্নটা থাকে তাহলে সেটা চার আলিফ টেনে পড়তে হবে। এ হলো পড়া ছিল গতকালকে। তাহলে আপনি, রাসেল ভাই, জি হুজুর। এই পৃষ্ঠার এই প্রথম দুইটা পড়েন। দেখা যাইতেছে? হ্যাঁ দেখা যাইতেছে। আচ্ছা, পড়েন, এই দুইটা পড়েন। মিম মিম পেশ মুফ সিজে সিনজের সি মুফসি দালজের দি দালিয়াজের দি মুফসিদি নুন জবর না মুফসিদিনা। এখন অক্ফ করেন এই জায়গায়, মধ্যে আর যে অক্ফ এর করেন, অক্ষ এই যে ইয়াই অক্ষ করতে হবে। নুনের উপরে অক্ফ করবেন। হ্যাঁ। করেন, অক্ফ করে মুফ নিচে পড়েন। মুফসিদিন। হ্যাঁ, মুফসিদিন। আইন জবর আইন জবর আ লাম জবর লা আলা। আইন আলিফ জবর। আইন আলিফ জবর আ লাম জবর লা আলা। টানলেন, মিম আবার পড়ার সময় টানলেন না কেন? ও আচ্ছা। আইন আলিফ জবর আ লাম জবর লা আলা। মিম ইয়াজের মিন মিম ইয়াজের মিন মিম ইয়াজের মিম। মিম, ইয়াজের মি। জেরের বাম পাশে জজমলা ইয়া থাকলে কি করতে হয়? টানিয়ে পড়তে হবে। হ্যাঁ, তা আপনি তো সবকিছুই পারেন, কিন্তু মিম দেখতে ইয়াজ দেখুন। হুজুর ওদের সবকিছু থিওরি মনে আছে কিন্তু পড়ার সময়টা একটু মানে ওইরকম তাড়াতাড়ি যে হইবে এখন পর্যন্ত হয় নাই। আচ্ছা আচ্ছা, মিম এটা বেশি ইয়াজ বেশি 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 চর্চার দরকার।
হুজুরে তো কালকে রাত্রে দেখছি, আজকে সকালেও দেখছি, আস্তে আস্তে করে হয়ে যাবে না, মানে পড়া কঠিন মনে হয় না, পড়া সবই সহজ মনে হয়, আস্তে আস্তে মানে প্র্যাকটিসের একটু ব্যাপার আছে না, আচ্ছা তাইলেই আচ্ছা হয়ে যাবে। আচ্ছা, পড়েন। আইন, আইন আলিফ জবর আ, লাম জবর লা, আলা, মিম ইয়াজের মিম, নুন জবর না, আলামিন। হ্যাঁ, ধন্যবাদ। মিউট হন। আফসানা মিমি, আপনি পরে দুইটা পড়েন। তার পেশ তুর, জিম জবর জা, তুর জা, আইন ওয়াও পেশ উ, তুর যাও, নুন জবর না, তুর যাউন, তুর জাউন, জিম শক্ত করে। তুর তুর যাউন, তা কাপ জবর তাক, তা পেশ তু, তাক তু, মিম ওয়াও পেশ মু, তাক তুমু, নুন জবর না, তাক তুমুন। আচ্ছা, মিউট হন। আমরা মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল এগুলো শেষ করছি। মধ্যে মুত্তাসিল এর মাধ্যমে আমার সকল দরকারি যত পড়া ছিল এগুলো শেষ। আমরা আজকে কথা ছিল বিগত দিনের সব পড়ার একটা রিভাইজ আমরা দিব। আজকের পড়ার ভিতরে আমরা বিগত দিনের যে রিভাইজটা এটা ক্লিয়ার করবো। আপনারা যেহেতু পড়ছেন ওগুলো, সেহেতু বসে থেকে লাভ নেই। দেখা যাইতেছে, স্ক্রিন দেখা যাইতেছে। জি হুজুর, স্ক্রিন দেখা যায়। আচ্ছা, আমরা একদম শুরুর দিন পড়ছিলাম হরফের পরিচয়। হরফ কাকে বলে, আরবি বর্ণকে হরফ বলে। বাংলা যেমন অক্ষরগুলো আছে, ইংরেজিতে লেটার, আর আরবিতে এগুলোকে বলা হয় হরফ। হরফ মোট হলো 29টি। আরবি বর্ণমালায় হরফ 29টি। আমরা হরফ সবাই চিনি, মোটামুটি হরফ সবাই চিনি। তো শুরু থেকে যদি আমি একবার পড়ানো শুরু করি, আলিফ, বা, তা, সা, জিম, হা, হ, দাল। আচ্ছা, মিউট হয় নাই কে? আনমিউট আছে কার? আনমিউট থাকবেন না কেউ, এই আওয়াজ আসে তো ডিস্টার্ব হয়। আচ্ছা, র, ঝা, সিন, শিন, صاد، ضاد، ط، ظ، عين، غين، فا، قاف، كاف، لام، ميم، নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। হলো হরফ পড়ার নিয়ম। এরপরে পড়ছিলাম মাখরাজ। মাখরাজ কয়টা হয়েছে রাসেল ভাই? হুজুর মাখরাজ হয়েছে 9টা। হ্যাঁ, তারপরে আফসানা মিমি, আপনার কয়টা হয়েছে? হ্যাঁ, আপনার কয়টা হয়েছে? 5টাই হইছে। 5টা হয়েছে কেন? 7টা হওয়ার কথা ছিল আপনার আজকে। হ্যাঁ, সাবিকুন নাহার, আপনার কয়টা হয়েছে?
হুজুর 11টা। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে পড়ছিলেন মোটামুটি সবাই, কিন্তু একজন আছে সেগুলো পড়ে না। হুম, সে 5টা কবে মুখস্থ করছে আল্লাহ জানে। 5টার পরে আর বাড়াইতে পারতেছে না সে। মাখরাজের আলোচনায় হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। মাখরাজ কাকে বলে? আমার সাথে সাথে এগুলো বলবেন। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। মাখরাজ মোট 17টি। আপনি হরফ যেখান থেকে উচ্চারণ করবেন ওইরকম স্থান হলো 17টি। হরফ উচ্চারণের স্থান, যেমন যে কোনো জিনিস আমরা উচ্চারণ করতে জিহ্বার সাহায্যে, দাঁতের সাহায্যে, হ্যাঁ, গালের বিভিন্ন জায়গা, এগুলোর সাহায্যে আমরা উচ্চারণ করে থাকি। কথা বলার ক্ষেত্রেও দেখবেন আপনার জিহ্বা নড়াচড়া করে, যে কোনো কোনো কিছু লাগে, সাথে লাগে। এগুলো হচ্ছে যার সাথে লাগলো, কে কোথা থেকে উচ্চারিত হইলো, এগুলোই হলো মাখরাজ। 1 নং মাখরাজ, হলকের শুরু হইতে হামজা হা। হলকের শুরু কোনটা? আমি দেখাইছিলাম সেদিন। গলার শুরু মানেই হলকের সরি, হলকের শুরু হলো গলার শেষ। গলার শেষ ভাগ থেকেই হলকের শুরু। এখান থেকে উচ্চারণ হবে হামজা হা। 2 নং মাখরাজে হলকের মধ্যখান হইতে, হলকের মধ্যখান হলো গলার মাঝখান, মাঝ বরাবর, ঠিক মাঝ বরাবর, এটা হলো আইন হা। আইন হা, একটু ডাবায়। আপনি এমনি ভাবেই যদিও পড়েন আইন হা, একটু ডাবাইতে যান, তারপরেও দেখবেন গলার মাঝখান থেকে পড়ার জন্য একটু ডাবানো লাগে, একটু কষ্ট, একটু হার্ড করা লাগে। হলকের শেষ হইতে গয়েন খ। গয়েন খ, হলকের শেষ কোনটা? হলকের শেষ হলো গলার শুরু। হলকের শেষ হলো গলার শুরু। সাবিকুন নাহার বলেন হলকের শুরু কোন জায়গা থেকে? গলার হুজুর শেষ প্রান্ত থেকে। আচ্ছা, গলার শেষ প্রান্ত থেকে। রাসেল ভাই বলেন হলকের শুরু কোন জায়গায় থেকে? হলকের শুরু হচ্ছে হুজুর এই যে কণ্ঠনালীর এই যে কণ্ঠনালীটা আছে এইটার থেকে। না মানে উনি যে বললো যে গলার শেষ প্রান্ত থেকে, এটা কি সঠিক? শুরু গলার, গলার শেষ প্রান্ত থেকে। আচ্ছা এটা সঠিক তাই তো? সঠিক, হ্যাঁ। আচ্ছা, আফসানা মিমি আপনি বলেন এটা কি সঠিক? হ্যাঁ, এটা সঠিক। আচ্ছা, তাহলে সবার মতামত এক হয়ে গেছে যে এটা সঠিক। ঠিক আছে, আমিও ধরলাম সঠিক। এরপরে 4 নং মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর উত্তরটা সঙ্গে কি লাগে। ভুল? জি, এই উত্তরটা কি ভুল? না না ঠিক আছে, আমি ভুল হলে তো বলতাম, এমনি আর কি আপনাদের বাজাইলাম আর কি। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কফ। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগবে। তার বরাবর উপরের কোথায় আসে? জিহ্বার গোড়াকে যদি আপনি সামনের দাঁতের দিকে আনতে চান কোনোদিন সম্ভব না। জিহ্বার গোড়া কিন্তু তার জায়গায় থাকবে। জিহ্বার গোড়াকে কোনোদিন আগার দিকে আনা যাবে না। আগাকে মাঝে মাঝে গোড়ার দিক নেওয়া যায় উল্টায় পাল্টায়, কিন্তু গোড়া আনা সম্ভব না। তাহলে জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে কফ। কফ। 5 নং মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে কাফ। কাফ। একটা বলছি কফ আর একটা হলো কাফ। কফ।
মোটা হয়ে গেছে। আর কাফ, কাফ হলো বাংলা ক যেমন, বাংলা ক যেমন ওইটা হলো কাফের উচ্চারণ। আর কফের উচ্চারণ হলো বাংলায় কর সাথে একটা ব ফলা, একটু গাঢ় করার জন্য, উচ্চারণকে গাঢ় করার জন্য কর সাথে ব লাগানো হয়। যেমন আহ, ক আর ব যখন এক হয়, কর সাথে ব ফলা এক করলে আহ কলকলা, বাংলায় ঠিক এইভাবেও লেখে কলকলা, বাংলায় কয় ব ল, কল, কয় ব ল, কল, কলকলা। কেন লেখে? এটা একটু গাঢ় করার জন্য, কর উচ্চারণ গাঢ় হওয়ার জন্য। বাংলা অনেক ক্ষেত্রে আছে এরকম শব্দ কয়ব, এগুলো অন্য কর তুলনায় একটু মোটা হবে, গাঢ় হবে। আর কাফ যেটা, এই কাফ হলো একদম পাতলা। আমরা বাংলায় ক যেমন উচ্চারণ করি, এই কাফের উচ্চারণও ঠিক একই জায়গা থেকে। আচ্ছা, এরপরে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া, জিম শিন ইয়া, জিম। জিহ্বার মধ্যখানকে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগান। মধ্যখান তো আমরা সবাই চিনি, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগান। লাগাইছেন, এরপরে উচ্চারণ করেন জিম শিন ইয়া। এরপর জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগান। এখন জিহ্বার গোড়ার কিনারাকে চেষ্টা করলেও কোনোদিন জিহ্বার আগার দিকে যে দাঁতগুলো আছে সামনের দাঁতের কাছে আনা সম্ভব, কিন্তু জিহ্বার আগাকে পিছনের দাঁতের কাছে নেওয়া সম্ভব। জিহ্বার গোড়া জায়গায় থাকবে, ডাইরেক্ট উপরের দাঁতের সাথে লাগাই দেন, এই হলো সহজ। জিহ্বার গোড়ার কিনারা উপরের মায়ের দাঁতের গোড়ার সঙ্গে লাগাই দেন। এরপর উচ্চারণ করেন বদ, বদ। এরপর জিহ্বার আগার কিনারা সামনের উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে লাম, লাম, লাম। উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে লাম, লাম। যেমন বাংলা ল উচ্চারণ করি ঠিক একইভাবে উচ্চারণ হবে লাম। এরপর জিহ্বার আগা তার বরাবর উপরের যে তালু আছে, জিহ্বার আগার উপরে বরাবর উপরে যে তালুটা, নুন, নুন। এখন এই নুন উচ্চারণ করতে কিন্তু আমাদের আলাদা কোনো বেগ খাটাইতে হয় না। এই নুন যেমন বাংলায় ন পড়ি, আমরা কথা বলার ভিতরে বলি না, যাব না, খাবো না, ঠিক একইভাবে নুন, এর কোনো ব্যতিক্রম নেই। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় র, 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 র। এমনি র যেমন উচ্চারণ করি এভাবে করলেও সমস্যা নেই। জিহ্বার আগা সামনে উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে প, দাল, প, দাল, তা। একই মাখরাজ, প একটু মোটা করে হবে আর তা পাতলা করে। মাখরাজ কিন্তু একই জায়গায়। তো মোটা আর পাতলা করবো কেমনে? প একটু, ঠোঁটটা একটু গোল করলে মোটা হয়ে যাবে। আর তার ক্ষেত্রে ঠোঁট গোল করা যাবে না, ঠোঁটটাকে এমনি স্বাভাবিক অবস্থায় রেখে উচ্চারণ করতে হবে তা। 12 নং, জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সদে, সিন, জা, সদে, সিন, জা। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জ, জাল, সা। এগুলো ঠিক একই রকম। জ মোটা করে, জাল পাতলা করে। জর ক্ষেত্রে ঠোঁট একটু গোল করতে হবে, জালের ক্ষেত্রে ঠোঁট গোল করা যাবে না, ঠোঁটটাকে স্বাভাবিক অবস্থায় রেখে আমাদের 12 নম্বর মাখরাজ উচ্চারণ করতে হবে। এবার 13 নং মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের সরি
নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা উচ্চারিত হয়। এটা 14 নম্বর মুখস্থ। তো ফা উচ্চারণ করবেন কিভাবে? নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁত, মানে সামনে উপরে আমাদের যে দুই দাঁত আছে এই দুই দাঁত দিয়ে নিচের ঠোঁটটাকে হালকা টাচ করবেন, এরপর উচ্চারণ করবেন ফা। ফা কামড় দিয়ে যেন ঠোঁট কাটে ফেলেন না, এটা করা যাবে না, অত শক্ত করে না, হালকা ভাবে ফা। ফা ফা। এরপর দুই ঠোঁটের ভেজা জায়গা হইতে উচ্চারিত হয় বা। বা বা। দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে উচ্চারিত হয় মিম। মিম মিম। আর দুই ঠোঁট গোল করে উচ্চারিত হবে ওয়াও। ওয়াও ওয়াও। ঠোঁট গোল হবে। বা মিম ওয়াও একই জায়গার মাখরাজ, কিন্তু দেখেন ভিন্ন ভিন্ন স্টাইলে হওয়ার কারণে এগুলোর উচ্চারণও পাল্টে গেছে। ঠোঁটের ভেজা জায়গা আছে, ঠোঁটের শুকনা জায়গা আছে, এবং দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় ওয়াও। 16 নং মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মাদ উচ্চারিত হয়। আমরা মাদ পড়ছি কোনগুলো? আমরা পড়ছি মাদ্দে তবাই বা মধ্যে আসলি পড়ছি একটা, মধ্যে আরজি পড়ছি একটা, মধ্যে মুনফাসিল পড়ছি একটা, মধ্যে মুত্তাসিল পড়ছি একটা, আর হচ্ছে কি পড়লাম, মধ্যে লিন পড়ছি একটা। তা এই কয়টা মদ আমরা সবাই পারি। সবাই পারি না? সবাই পারি। মুখের খালি জায়গা থেকে এই মদগুলো উচ্চারিত হয়। মদগুলো উচ্চারিত হয় কোন জায়গা থেকে? মুখের খালি জায়গা থেকে। আর নাকের বাঁশি হইতে গুন্না উচ্চারিত হয় আম্মা, ইন্না, আন্না। এগুলো হচ্ছে নাকের বাঁশি থেকে। তা নাকের বাঁশি থেকে যখন গুন্না উচ্চারিত হবে, তখন যদি আপনার নাক বন্ধ থাকে আমার মতো এরকম উচ্চারণ হবে না। যেমন আন্না, দেখছেন? উচ্চারণ হয় না। কেন হয় না? আমার নাক বন্ধ। নাকের বাঁশি হইতে গুন্না উচ্চারিত হয়। এই গুন্না যদি আপনারা না করেন তাতে কোনো সমস্যা হবে না, অর্থ পরিবর্তন হবে না। কিন্তু একটা গুন্না আছে, এই গুণাটা করা জরুরি। সেটা হলো কি গুন্না? ওয়াজিব গুন্না। সবাই পারেন ওয়াজিব গুন্না, সবাই পারেন। ওয়াজিব গুন্না পারেন না কে? একটু বলেন যে আমি ওয়াজিব গুন্না পারি না। আছেন কেউ? হুজুর মিম আর নুন এটাই তো অজীব গুন্না। হ্যাঁ, হরকতের বামে মিম অথবা নুনে নুন তাসদিদ নুন হইলে থাকবে। ওয়াজিব গুন্না। এইটা সবাই পারেন, এই সংজ্ঞাটা সবাই পারেন। আমরা শুধু গুন্না একটা গুন্না শিখছি, আমরা ইনশাল্লাহ একটা গুন্না শিখলে আর পড়া লাগবে না। এরপরে আসেন, নোক্তা কাকে বলে? হরফের উপরে অথবা নিচে এক বা একাধিক যে বিন্দুগুলো থাকে তাকে নোক্তা বলে। হরফের উপরে অথবা নিচে, হরফের উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে। আমরা সবাই নোক্তা সম্পর্কে জানি, তারপরে এটা পারতে একটা পড়া। হরফের উপরে অথবা নিচে যদি কোনো বিন্দু দেখা যায়, হরফের উপরেও হইতে পারে, মাঝেও হইতে পারে, নিচেও হইতে পারে, এরকম নোক্তা বিন্দুগুলোকে নোক্তা বলে। নোক্তা ছাড়া হরফ আছে 14টি, যেগুলো নোক্তা নাই। অনেক সময় অনেক ছোট মানুষ যাদের পড়াইছি এরা মনে করতো যে নোক্তা যেগুলো না এগুলো হরফ না। হ্যাঁ, নোক্তা হলো হরফ, কিন্তু না, নোক্তা ছাড়াও হরফ, নোক্তাওয়ালাও হরফ। নোক্তা ছাড়া হরফ 14টি, নোক্তাওয়ালা হরফ 15টি। নোক্তা ছাড়া হরফের মধ্যে কি কি আছে? আলিফ। আলিফ, আমার সাথে সাথে বলবেন আলিফ। আলিফ। হা। 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 দাল। দাল। র। র। সিন। 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 صاد। صاد। ط। ط। عين। كاف। كاف। عين। كاف। لام। لام। ميم। واو। ها। ها। همزة। همزة।
আর দেখেন নোক্তা ওয়ালা হরফ, এগুলো সব নোক্তা আছে। বা, তা, তা, জিম, খ, দাল, জা, শিন, বদ, জ, ফা, কফ, নুন, ইয়া। এটা ধরে নিলে আশা করি সবাই পারবেন। পারবেন না কি এমন কেউ নাই মনে হয়। আচ্ছা, জবর পড়ছিলাম। জবর হরফের উপরে কোনাকুনি টান চিহ্নকে জবর বলে। জবর কাকে বলে? হরফের উপরে কোনাকুনি টান চিহ্নকে জবর বলে। আমরা জবর সবাই চিনি, এখানে দেখায় লাভ নেই। জবর আমরা সবাই চিনি। জের হলো হরফের নিচে কোনাকুনি টান চিহ্নকে জের বলে। আচ্ছা, সাবিকুন নাহার, আপনি বলেন আহ জবর কাকে বলে? হরফের উপরে কোনাকুনি টানকে জবর বলে। আচ্ছা, রাসেল ভাই বলেন পেশ কাকে বলে? হরফের উপরে গোল মাথাওয়ালা টানকে পেশ বলে। আর একটু সুন্দর করে সংখ্যাটা বলতে হবে। হরফের উপরে এক মাথা গোল চিহ্নকে পেশ বলে। ঠিক আছে? হুম। আর আফসার আমি, আপনি বলেন জের কাকে বলে? হরফের নিচে কোনাকুনি টান চিহ্নকে জের বলে। ঠিক আছে। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এখানে দেখা যাইতেছে একসাথে দুই তিনটা দেওয়া, এইভাবে কিন্তু কোনো সময় আসবে না। ঠিক এইভাবে কোনো সময় আসবে না। আসবে হচ্ছে হয় একটা জবর থাকবে, না হয় একটা জের থাকবে, না হয় একটা পেশ থাকবে। জবর জের পেশ কখনোই একসাথে আসবে না। তাইলে এখানে সংজ্ঞার ভিতরে বলে দেওয়া আছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এখন আমরা অনেক সময় এই হরকতের উচ্চারণ করতে গিয়ে মাদের একটা ভিতরে কায়দা নিয়ে আসি। হরকতের উচ্চারণটাকে অনেক সময় ধরে উচ্চারণ করি, এটা করাই যাবে না, কোনোভাবে করা যাবে না। হরকত মানেই তাড়াতাড়ি পড়া। হরকত মানেই কি? তাড়াতাড়ি পড়া। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। তো তাড়াতাড়ি আপনি পড়বেন কিভাবে? যেমন ধরেন সিনপেশ সু অবজেরতি সুকি তজবত সুকিত সুকিত সুকিত, এই যে তাড়াতাড়ি। এখন যদি আপনি এরকম পড়েন সুকিত 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 সুকিত, হ্যাঁ, এই যেগুলো হচ্ছে টানাটানি, এরকম করা যাবে না। সুকিত। নুন পেশ নু কবজের কি নুকি রজবর নুকির, ফা জবর ফা, ত পেশ তু ফাতু, বাজের বি আইন জবর আ ফাতু বিআ, সিন পেশ সু হামজাজের ই সু ইল হামজুল্লাহ সু ইলা। ঠিক এইভাবেই আমাদের তাড়াহুড়ো করে উচ্চারণ করা জরুরি। আচ্ছা, হরকতের উচ্চারণ থেকে এখান থেকে একজন পড়েন তো, দুইটা শব্দ পড়েন। কপ পেশ কু, দাল জের দি, র জবর রা, কুদিরা। হ্যাঁ, কপ পেশ কু, তা জের তি, লাম জবর লা, কুতিলা। হ্যাঁ, ধন্যবাদ। ঠিক এইভাবে করে আমাদের হরকতের মাস্ক করতে হবে। এরপরে দেখেন তানবিন। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আমরা এর আগের সংজ্ঞায় পড়ছিলাম কি, যে হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিন উচ্চারিত হবে লাস্টে একটা নুন যুক্ত করে, যেমন হামজা দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, সা দুই জবর তান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, খ দুই জবর খন। ঠিক এইভাবে করে 29টা হরফ। আমি যদি একবার পড়ে দেখাই, হা জবর হা, কাফ জবর কা হাকা, মিম আলিফ দুই জবর মান হাকা মান, জিম পেশ জু, র পেশ রু জুরু, জার দুই জবর জান জুরু জান। এর পরের দুইটা সাবেকুন আর আপনি পড়েন। অ জবর অ, লাম জবর লা, ওয়ালা, দাল আলিফ দুই জবর দান, ওলা দান। আইন জবর আ, আইন জবর আ, মিম জবর মা, আমা, দাল আলিফ দুই জবর দান, আমাদান। এরপরে দুইটা পড়েন। আফসানা আমি, আপনি পড়েন। নুন হা জবর না,
রা র আলিফ দুই জবর রান নাহরান। আপনি মিউট হন, ধন্যবাদ। র জবর রা জিম পেশ জু রাজু। লাম আলিফ দুই জবর রান রাজু। রাজু না, রজুলান। রজুলান রজুলান। রজুলান। র জবর র হয়, র জবর রা হয় না। আমি প্রথম দিকের ক্লাসে হয়তো এই বিষয়টা ক্লিয়ার করছিলাম, আপনি ছিলেন কিনা জানি না। রজুলান, এই র, তারপর দদ, সদ, এগুলো ত, এই সমস্ত হরফ, কয়েকটা হরফ, 8টা হরফ দেখাই দিয়েছিলাম সম্ভবত। এই হরফগুলো কোনো কোনো অবস্থাতে পরিবর্তন হবে না। হরফের যে উচ্চারণ ঠিক ওইভাবে উচ্চারণ হবে। যেমন ত জবর ত, ত জবর তা না। র জবর র, র জবর রা না। দদ জবর দ, দদ জবর দা না। হ্যাঁ, ঠিক আছে, এগুলো লক্ষ্য রাখতে হবে। কফ জবর ক, কফ জবর কা না। আচ্ছা, আফসার আপনি পড়েন এখান থেকে, তারপরে থেকে পড়েন। কবজের কি, দা জবর দা, কি দা, র দুই জবর রন, হ্যাঁ, কি দারন, কি দারান। কই র কই, আবার বানান করেন। কবজের কি, দা জবর দা, কি দা, র আলিফ দুই জবর রন, দাল আলিফ দুই জবর দান, কি দা দান। তার তার আলিফ দুই জবর দান, কি দা দান। হরফ চিনেন না এখনো? চিনি গুলাই হেলাইছি। গোলায় হেলাইলি তো হবি না। তারপরে পড়েন। শিন পেশ সু, হা পেশ হু, সুহু, বা আলিফ দুই জবর বান, সুহুবান। হুম, এই বয়সে গোলায় হেলাইলি তো হবে না। আপনি যদি গোলায় ফেলান, যার বয়স 30-40 বছর, সে কি করবে? এরপরে দুই জের, হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন। এগুলো যদি আপনি মিলান, তাতে দেখা যাবে নুসুকিন, অবাদিন, তবাকিন, অবাসিন, সাহারিন, সাহারিন, সুউরিন, লাহাবিন, কালিমাতিন, ওয়ারাকাতিন, ফুরুশিন, ফালাকিন, হুমাজাতিন। এগুলো দুই পেশ, হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন। এরকম করে লাস্টে একটা নুন যুক্ত করলেই তানবিনের উচ্চারণ হয়ে যায়। যেমন গবারতুন, সুরুরুন, আসালুন, আহাদুন, কসাবুন, নাজাসুন, উযুনুন, আজালুন। হুম, আমি এটা আর ধরলাম না। সাকিন দেখেন, সাকিন বা জজম কাকে বলে? হরফের উপরের বাঁকা চিহ্নকে সাকিন বা জজম বলে। এগুলো মনে রাখবেন। আমি আজকে ক্লাসটা এর উপরে নেওয়ার উদ্দেশ্য হলো, বিগত দিনে যার যার গ্যাপ ছিল, আজকে যেন সেই জিনিসটা উঠে যায়। তারপরেও আজকে অনেকে ক্লাসে যুক্ত হয় নাই, বিগত দিনের গ্যাপটা যাতে উঠে যায়। আমি শুরু থেকে আবার নতুনের মতো বুঝাইতেছি। এগুলো মনে রাখার উদ্দেশ্য হলো, আগামীকালকে থেকে আমরা কায়দার ভিতরে, প্র্যাকটিসের ভিতরে যাব। ওই সময় প্রত্যেকটা কায়দা আমি জিজ্ঞাসা করবো যে কটা কায়দা আমি পড়াইছি। এই কারণে এই কায়দাগুলো মুখস্থ না থাকলে আজকের ভিতরে মুখস্থ করে রাখবেন। এই কারণে আমি বোঝাই দিতেছি। হরফের উপরের বাঁকা চিহ্নকে সাকিন বা জজম বলে। হরফের উপরের বাঁকা চিহ্নকে সাকিন বা জজম বলে। সাকিন বা জজম কাকে বলে? হরফের উপরে একটা বাঁকা চিহ্ন থাকবে পেশের মতো করে, কিন্তু পেশের মাথা গোল, এটার মাথায় কোনো গোল থাকবে না। এর উচ্চারণ কিভাবে হবে? এটা যে হরফের উপরে আসবে, সেই হরফের উপরে অক্ষ করতে হবে। যেমন হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, আত, ইত, উত। হামজা সা জবর আস, হামজা সা জের ইস, হামজা সা পেশ উস, আস, ইস, উস। হামজা হা জবর আহ, হামজা হা জের ইহ, হামজা হা পেশ উহ, আহ, ইহ, উহ। এরকম করে প্রত্যেকটা হরফ। যে আমরা এখন একটা মশক করি, হামজা সিন জবর আস, লাম জবর লা, আসলা, ফাতা জবর ফাত, আসলা ফাত। হামজা হা পেশ উহ, ضاد را زر دير، উহ দির, তামিম পেশ তুম, উহ দির তুম।
বা র জবর বার, জা জবর জা, বার জা, খ দুই পেশ খুন, বার জা খুন। এভাবে করে আমরা এটা পড়ে নেব। সহজ, এসব কায়দা সহজ। লিন কাকে বলে? জবরের বাম পাশে যজমওয়ালা ওয়াও, জবরের বাম পাশে যজমওয়ালা ইয়া, একে লিন বলা হয়। লিনের হরফ নরম করে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন আউ আই, বাউ বাই, তাউ তাই, সাউ তাই, যাউ যাই, হাউ হাই, খও খয়, দাউ দাই, দাউ যাই, এরকম করে। লিনের মশ সিন ওয়াও জবর সাউ, ফা জবর ফা, সাউ ফা, সদ ওয়াও জবর সৌ, ফা দুই পেশ তুন, সৌতুন। লিন হয়েছে কেন? সদের উপরে জবর, ওয়াওর উপরে সাকিন। জবরের বাম পাশে জজম ওয়ালা ওয়াও আসছে, এই কারণে লিন হয়ে গেছে। সৌতুন, খৌফুন, সৌমুন। তাড়াতাড়ি নরম করে তাড়াতাড়ি পড়লাম। কলকলার একটা পরিচয়। কলকলার হরফ কয়টি? 5টি। কফ, ক, বা, জিম, দাল। কফ, ক, বা, জিম, দাল। সবসময় মনে রাখবেন, কফ আর ত, এই দুইটা কলকলার, এই দুইটা হরফের কলকলা উপরের দিকে, আর বা, জিম, ডাল পরের লাস্টের তিনটার কলকলা নিচের দিক। উপরের দিকে বলতে কেমন? হামজা কফ জবর আক, এটা হলো উপরের দিকে। আক, 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 ইক, উক, এগুলো হলো উপরের দিকে। আর নিচের দিকে কেমন? হামজা বা জবর আবে, ইবে, উবে, এরকম আর কি। আক, আবে, আক, আবে। পার্থক্য কি ধরতে পারছেন? আক, আবে, এটা হলো আক, আক, উপরের দিকে গেছে আক, আর আবে নিচের দিকে আবে। পার্থক্য ধরতে পারছেন সবাই? জি হুজুর। তাহলে প্রথম দুইটা উপরের দিকে যাবে, আর লাস্টের তিনটা নিচের দিকে আসবে। এটা হলো একটা বোনাস দিলাম, ঠিক আছে? এটা না পড়লেও হইতো, তারপরও শিখাই দিলাম। এটা বড় বড় উচ্চ লেভেলে যারা যায় তারা এগুলো শিখে, আপনাদের শিখাই দিলাম। আক, আবে, আক, আবে, আজে, আজে, আত, আত, আজে, আদে, এরকম। তাহলে আমরা দেখাই। মিম্বা পেশ মুবে, আমরা যেহেতু বলছিলাম বা নিচের দিকে, তাই আমাদের কলকলাটাও নিচের দিকে যাবে। মুবে, সজ্জের সি, মুবে সই, রজবর র, তা দুই পেশতন, মুবে সই রতন, রবাজবর রবে, রজবর ওয়া, রবে ওয়া, তা দুই জের তিন, রবে ওয়া তিন। কব্বা জবর কবে, লামজাল্লি, কবে লি, কাবজবর কা, কবে লিকা, হামজা জিম জবর আজে, রদে জবর রন, আজে রন। এভাবে করে। এরপরে তাসদিদ। হরফের উপরে 3 দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলা হয়। তাসদিদের উচ্চারণ 2 বার করতে হয়, মানে একটা হরফের উচ্চারণ 2 বার করতে হয়। আব্বা, আত্তা, আস্তা, আজ্জা। হামজা হা জবর আহ, হামজা হা জবর হা, আহা। হামজা খ জবর আখ, খ জবর খ, আখ। এরকম করে 2 বার হচ্ছে। এগুলো সবাই পারেন। ওয়াজিব গুন্না ওই একই। ওয়াজিব গুন্না এর আগে বললাম, হরকতের বামে নুন অথবা মিমে তাসদিদ হইলে গুন্না করে পড়তে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। যেমন হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। তা মিম জবর তাম, মিম জবর মা, তাম্মা। তা মিম পেশ তুম, মিম জবর মা, সুম্মা। এরকম করে। হ্যাঁ, তাসদিদের নিয়মেই শুধু গুন্না হবে এটা আর কি, মিমান নুনে। মাদের হরকত খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদের হরকত বলে। এক আলিফ টানতে হবে খারা জবর খারাজের উল্টা পেশ কোন জায়গায় দেখলে। যেমন রজের রি, আমরা টানলাম না কেন? এখানে খারা জবর না, এটা এলা জবর। এরপরে আছে দেখেন সিন খারা জবর সা, এখানে এক আলিফ টানলাম কেন? এটা খারা জবর। লাম খারা জবর লা, রিসালা, তাজের তি, রিসালাতি, রিসালাতি। হ্যাঁ, এইভাবে করে পড়বেন।
এটা জের দিয়ে মাস্কো, আর নিচেরটা একদম পেশ দিয়ে মাস্কো। মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও। এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বা আসলি মদ বলে। আচ্ছা, সাবিকুন নাহার, আপনি বলেন মাদ্দে আসলি কাকে বলে? আপনি কি শুনতেছেন? সাবিকুন নাহার শুনতেছেন? মাদের হরফ কাকে বলে? মাদ্দে আসলি কাকে বলে? মনে হয় না শুনতেছে। আর সবাই কি শোনা যাইতেছে আমার কথা? জি হুজুর, শোনা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, continue করুন। মাদের হরফ হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জেরের বাম পাশে পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও। এগুলো হলো মাদের হরফ বা মাদ্দে তবাই বা মাদ্দে আসলি। আসলি মানে তো আসল, সবাই জানেন এটা আসলি। হ্যাঁ, আসলি মানে আসল, আসল মদ যাকে বলে। এই মদের উপর ভিত্তি করে সকল মদ। এই মদটা যদি পারা যায়, আর পৃথিবীতে যত মদ আছে সব মদ পারবেন। যেমন বা আলিফ জবর বা, এক আলিফ টানবেন, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, এরকম করে প্রত্যেকটা হরফকে টানবেন। যেমন সা আলিফ জবর সা, কফ জের কি, সাকি, বা দুই পেশ বুন, সাকিবুন, জিম আলিফ জবর জা, সা জের সি, জাসি, ইয়া জবর ইয়া, জাসিয়া, তা দুই জবর তান, জাসিয়া তান। এগুলো তা আমরা হুজুর স্ক্রিন নাই, স্ক্রিন চলে গেছে। স্ক্রিন কি দেখা যাইতেছে না? এখন দেখা যায়। আচ্ছা, আমরা মাদের হরকত দেখলাম, মাদের হরফ দেখলাম। এখন মাদ্দে লিন। লিনের হরফের পরের হরফে ওয়াকফ করিলে অর্থাৎ থামিলে দুই আলিফ বা এক আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দে লিন বলে। মাদ্দে লিন কাকে বলে? লিনের হরফের বামের হরফে ওয়াকফ করিলে বা থামিলে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন আইনাইন, হাদাল বাইত, যাকারাইন, কুরাইশ, ওয়াসসাইফ, শাফাতাইন, এইভাবে করে। মাদ্দে আরজি, আমরা আজকের পড়া ছিল এটা। মাদ্দে আরজি, মাদের হরফে বামের হরফে ওয়াকফ করিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। মাদের হরফ যেটা, যেমন ধরেন ওয়াও আলিফ জবর ওয়া, একটা মাদের হরফ। তা দুই জের তিন, এটা হলো পরের হরফ, মাদের হরফের পরের হরফ, আমরা এখানে ওয়াকফ করব। তাহলে এটা মাদ্দে আরজি হয়ে গেছে। মাদ্দে তবাই থেকে মাদ্দে আরজি, এক আলিফ থেকে তিন আলিফ হয়ে গেছে। সামাওয়াত, আমওয়াত, আশ-শাইতান, এভাবে করে। এরপরে পড়ছি মাদ্দে মুনফাসিল। মাদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসলে তিনের টানে পড়িতে হয়। আমরা এত বড় সংজ্ঞায় যাব না, আমরা পড়ব মদের হরফের উপরে চিকন চিহ্ন থাকলে তিনের টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। মাদের হরফের উপরে চিকন চিহ্ন থাকলে মাদ্দে মুনফাসিল, তিনের টানিয়া পড়িতে হয়। ইয়া উখতা, ইন্না আওহাইনা, কামা আমানা। ঠিক আছে। এরপর মধ্যে মুত্তাসিল, মদের হরফের পরে একই শব্দের শুরুতে হামজা থাকলে চারের টানে পড়িতে হয়। আমরা এত বড় সংজ্ঞায় যাব না, আমরা পড়ব
মদের হরফের উপরে মোটা চিহ্ন থাকলে 4 এলিফটা নিয়ে পড়তে হয়। যেমন জা, জি, আসাউ, হাবাআন, গুসাআন, রুখাআন, এইভাবে। হ্যাঁ, তাহলে আমরা পরিপূর্ণ একটা ধারণা নিয়ে নিলাম। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা পরবর্তীতে যেটা আর কি বানান প্র্যাকটিস আর কি সূরার মধ্যে চলে যাব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। তা আমাদের যে সামনে যে পড়াগুলো মানে পিছের যে পড়াগুলো, এই পড়াগুলো জোর দিয়ে পড়া দরকার এবং এগুলো ঠোঁটের আগায় থাকতে হবে। মানে আমি জিজ্ঞাসা করার সাথে সাথে আপনারা উচ্চারণ করতে পারবেন বা বলতে পারবেন, এমন একটা ক্যাপাসিটি আপনার থাকতে হবে। যদি এমন না হয় তাহলে কিন্তু সামনে আগাইতে পারবেন না। পরিপূর্ণ হবে একদম মুখস্থ থাকতে হবে সবকিছু। পিছে যে কায়দা কটা পড়ালাম, অল্প কটা কায়দা পড়াইছি, এর চেয়ে অল্প কায়দা পড়াইয়া কোরআন শরীফ কি শিখাবে আপনাদের আমার জানা নাই। ঠিক আছে, সবাই এই পড়াগুলো সুন্দর করে পড়বেন ইনশাআল্লাহ। আগামীকালকে আমরা সূরার মধ্যে চলে যাব। সূরার পরে আমরা সূরা মাস নামাজে যে কটা সূরা লাগে ওই সূরাগুলো মাস করব ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পিছের যে পড়াগুলো আছে এগুলো ঠিক মতো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।